রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার এর পঞ্চম অধ্যায় জীব অণুসমূহ। এই অধ্যায় থেকে কার্বোহাইড্রেটের অন্তর্গত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এপিমার। এপিমার এপিমার কাকে বলে? তিন বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট আলোকীয় সমবয়বগুলির যদি একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশনের পার্থক্য থাকে তবে ওই সমাবয়বগুলিকে পরস্পরের এপিমার বলে। কি বলতে চাইল? এবার আমরা সংজ্ঞাটা বোঝার জন্য একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আমরা উদাহরণ হিসেবে নিলাম ডি গ্লুকোজ, ডি ম্যানোজ। ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে উভয় ক্ষেত্রেই একই কার্যকরী গ্রুপ রয়েছে সিএইচও। ঠিক আছে, সিএইচওর কার্বনকে 1 নং কার্বন বলবো, তারপর 2, 3, 4, 5 CH2H এর কার্বনটি হচ্ছে 6 নাম্বার হবে এমন করে। এই ডি গ্লুকোজের ক্ষেত্রে বা ডি ম্যানোজের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই 2 নং কার্বন থেকে 5 নং কার্বন পর্যন্ত কার্বনগুলি হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। কেন? কারণ কার্বন হচ্ছে sp3 সংকরায়িত এবং কার্বনের 4টি যোজ্যতা ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে। সেই কারণে 2 থেকে 5 নং কার্বন পরমাণু পর্যন্ত সবগুলোই হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন পরমাণু। এবার 2 নং কার্বনের ক্ষেত্রে যদি আমরা ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের ক্ষেত্রে তুলনা করি তাহলে দেখব এখানে বিন্যাস উভয় ক্ষেত্রে ভিন্ন রয়েছে, পার্থক্য রয়েছে। যেমন 2 নং কার্বনে ডি গ্লুকোজের ক্ষেত্রে OH ডান দিকে রয়েছে আর ডি ম্যানোজের ক্ষেত্রে OH বাঁ দিকে রয়েছে। ডি গ্লুকোজের ক্ষেত্রে কোন দিকে? ডান দিকে রয়েছে, কার্বনের ডান দিকে, আর ডি ম্যানোজের ক্ষেত্রে কার্বনের বাম দিকে। ঠিক আছে, এবার 3, 4, 5 নং কার্বন পরমাণুর যে কনফিগারেশন বা বিন্যাস সেটা ডি গ্লুকোজই বলি, ডি ম্যানোজই বলি, উভয় ক্ষেত্রে সেম টু সেম অনুরূপ একই রকম আছে। যদি দেখি ডি গ্লুকোজের ক্ষেত্রে 3 নং কার্বনের OH বাম দিকে, ডি ম্যানোজের ক্ষেত্রে বাঁ দিকে। 4 নং কার্বনের ডি গ্লুকোজের ক্ষেত্রে OH ডান দিকে, ম্যানোজের ক্ষেত্রেও ডান দিকে। 5 নং কার্বনের OH ডি গ্লুকোজের ক্ষেত্রে কার্বনের ডান দিকে, ডি ম্যানোজের ক্ষেত্রেও কার্বনের ডান দিকে। তাহলে শুধুমাত্র 2 নং কার্বন বাদে বাকি 3টি যে অপ্রতিসম কার্বন পরমাণু আছে ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজের ক্ষেত্রে তাদের কিন্তু বিন্যাস সেম, শুধুমাত্র একটি অপ্রতিসম কার্বনের বিন্যাস বা কনফিগারেশন পার্থক্য রয়েছে। সেই জন্য ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজকে আমরা বলবো কি? পরস্পরের এপিমার। ঠিক আছে, তাহলে এবার সংখ্যাটা আরেকবার দেখে নিচ্ছি। 3 বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট আলোকীয় সমবয়বগুলির যদি একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশনের পার্থক্য থাকে তবে এই সমবয়বগুলিকে পরস্পরের এপিমার বলা হয়। পরস্পরের এপিমার বলা হয়। ঠিক আছে, যদি বলে উদাহরণ দাও তাহলে ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের উদাহরণ আমরা দিব। এছাড়া আরও হতে পারে ডি গ্লুকোজ ডি গ্যালাক্টোজ, এটা আমার মনে পড়ছে, আরও হতে পারে। তাহলে আমরা এপিমার ব্যাপারটা কি সেটা কিন্তু একদম আমরা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যানোমার। ঠিক আছে, তাহলে অ্যানোমার কি বলল? যখন কোনো মুক্ত শৃঙ্খল শর্করা, ঠিক আছে, তো শর্করা মানেই কার্বোহাইড্রেট অণু, মুক্ত শৃঙ্খল শর্করা অণু চক্রাকার গঠনে রূপান্তরিত হয়, মুক্ত শৃঙ্খল থেকে চক্রাকার গঠনে রূপান্তরিত হয়, তখন কার্বনিল কার্বনটি মূলত কার্বোহাইড্রেটগুলির মধ্যে অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটো গ্রুপ থাকে। তাহলে অ্যালডিহাইডেও কার্বনিল গ্রুপ রয়েছে, সিও গ্রুপ রয়েছে, আর কিটোতেও সিও গ্রুপ রয়েছে। তার কি পার্থক্য সেটা কিন্তু আমাদের নিচু ক্লাসে জানা, ক্লাস 10 থেকে আমরা জেনে আসছি। এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। কি বললো তাহলে?
যখন কোনো মুক্ত শৃঙ্খল শর্করা অণু চক্রাকার গঠনে রূপান্তরিত হয় তখন কার্বনিল কার্বনটি একটি নতুন অপ্রতিসম কার্বনে পরিণত হয়। নতুন অপ্রতিসম কার্বনে পরিণত হয়। ব্যাপারটা কি? কার্বনিল কার্বন কিন্তু sp2 সংকরায়িত। sp2 সংকরায়িত কার্বন কিন্তু কখনোই কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন নয়। এবার যখন সাইক্লিক যৌগে রূপান্তরিত হচ্ছে শর্করা যৌগটি, তখন সেটি আর অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকছে না। ঠিক আছে? তো সেটি রূপান্তরিত হয়ে sp3 সংকরায়িত কার্বন পরমাণুতে পরিণত হচ্ছে, এবং যাতে কী হচ্ছে, সেই কার্বন পরমাণুটির যে 4টি যোজ্যতা রয়েছে সেটা ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত থাকছে। সেই কারণে বলা হলো যে একটি নতুন অপ্রতিসম কার্বন পরমাণুতে পরিণত হয়। যে কার্বন পরমাণুটা এরকম, মানে কার্বনিল কার্বনটা অপ্রতিসম কার্বন পরমাণুতে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যানোমারিক কার্বন। সেই অ্যানোমারিক কার্বন যখন সৃষ্টি হয় তখন সেই কার্বনের সঙ্গে একটি এইচ এবং একটি ওইচ তো থাকছেই, দুটি যোজ্যতায় চলে গেল, আর বাকি দুটি যোজ্যতা অন্যভাবে থাকছে, সেটা একটু পরে দেখছি। এই যে এইচ আর ওইচের বিন্যাসের উপর ভিত্তি করে আমরা কি পাবো? দুটি আইসোমার পাবো। ঠিক আছে? তো দুটি আইসোমার পাবো। সেই দুটি আইসোমারকে আমরা বলবো অ্যানোমার। সেই দুটি আইসোমারকে কি বলবো আমরা? পরস্পরের অ্যানোমার। অ্যানোমার বোঝা গেল? অ্যানোমার। তাহলে এবার আবার সংজ্ঞাটা একটু রিপিট করছি। যখন কোনো মুক্ত শৃঙ্খল শর্করা অণু চক্রাকার গঠনে রূপান্তরিত হয় তখন কার্বনিল কার্বনটি একটি নতুন অপ্রতিসম কার্বনে পরিণত হয়। এই নতুন অপ্রতিসম কার্বনটিকে অ্যানোমারিক কার্বন বলে। অ্যানোমারিক কার্বনে এইচ এবং ওএইচের গ্রুপের বিন্যাসের উপর ভিত্তি করে যে দুটি আইসোমারের সৃষ্টি হয় তাদের অ্যানোমার বলা হয়। এবার আমরা একটু উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরও একটু ঝাঁচকচকে করে নিচ্ছি। কি? চলে আসছি উদাহরণে। এবার এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার। ঠিক আছে? তো দুটি গঠনাকৃতির, কার গঠনাকৃতি এগুলো? অ্যাকচুয়ালি একটিকে বলা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোস, আরেকটাকে বলা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোস। অ্যাকচুয়ালি গ্লুকোজ, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে গ্লুকোজের সাইক্লিক গঠনাকৃতি, যেখানে যে গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, 1 নাম্বার কার্বনে সিএইচও গ্রুপ থাকে। এই যে 1 নাম্বার কার্বনটাতে সিএইচও গ্রুপ থাকে, আর 2, 3, 4, 5 এই 5 এবং 6 নম্বর কার্বনেও কি থাকে? প্রত্যেকটি কার্বনের সঙ্গে একটি করে ওইচ থাকেই। এই গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, 5 নং কার্বনের যে ওইচ, এই যে 5 নং কার্বনের যে ওইচ ছিল, সেই ওইচ 1 নাম্বার যে কার্বনিল কার্বন আছে সেটির সঙ্গে যুক্ত হয়ে সেটিকে কাইরাল কার্বনে রূপান্তরিত করে। এই যে এখানে একটা 1 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন হয়ে গেল। ঠিক আছে? এই 1 নাম্বার কার্বনটা কী হয়ে গেল? কাইরাল কার্বন হয়ে গেল। এই 1 নাম্বার কার্বনে কিন্তু কি হলো, তাহলে একটা এইচ দেখতে পাচ্ছি, একটা ওএইচ দেখতে পাচ্ছি। কিন্তু এই কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে একটি স্ট্রাকচারে এইচ বাম দিকে দেখতে পাচ্ছি, ওএইচ ডান দিকে দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক আমরা পরের স্ট্রাকচারটিতে এইচ ডান দিকে, ওএইচ বাম দিকে। এই যে দুটো আইসোমার গ্লুকোজেরই বদ্ধ শৃঙ্খল আইসোমার, বদ্ধ শৃঙ্খল ঘটিত আইসোমার, গ্লুকোজেরই আইসোমার, কিন্তু শুধুমাত্র 1 নং কার্বনে এইচ এবং ওএইচের যে বিন্যাস তার মধ্যেই শুধু পার্থক্য রয়েছে। একটিতে ওএইচ ডান দিকে, একটিতে এইচ বাঁ দিকে, আরেকটিতে এইচ ডান দিকে, ওএইচ বাঁ দিকে, এভাবে রয়েছে। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আলফা এবং বিটা নামকরণটা কিভাবে করা হলো। রীতি অনুযায়ী বা প্রথা অনুযায়ী বলছে যে এই 5 নং কার্বনের যে অক্সিজেন যখন 1 নং কার্বনের সঙ্গে যুক্ত হয়, সেই অক্সিজেন এবং 1 নং কার্বনের ওএইচ যদি আমি একই দিকে রাখি, একই দিকে রাখা হয়, তাহলে সেটিকে বলা হচ্ছে আলফা। আর যদি ওই অক্সিজেন, 5 নং কার্বনের অক্সিজেন এবং 1 নং কার্বনের ওইচ যদি ভিন্ন দিকে থাকে তখন সেটাকে বলা হচ্ছে বিটা। আর প্রকৃতিজাত
সমস্ত গ্লুকোজেরই কি হয়, আপেক্ষিক বিন্যাস ডি হয়, ক্যাপিটাল ডি। ঠিক আছে তো? অর্থাৎ ডি গ্লিসারালডিহাইডের যে অপ্রতিসম কার্বন পরমাণুটি রয়েছে, সেই কার্বন পরমাণুর যা বিন্যাস গ্লুকোজের ক্ষেত্রে, যে 5 নং কার্বনটি রয়েছে, সেই 5 নং কার্বনের যে ওইচের বিন্যাস একই হয়, সেই জন্য ডি হয়। তো মুদ্রা কথা আমি যেটা বলতে চাচ্ছি, প্রকৃতিজাত সমস্ত গ্লুকোজেরই আপেক্ষিক বিন্যাস ডি হয়। তারপরে প্লাস লেখা আছে। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বা শর্করা যতগুলোই আছে সবগুলোই হচ্ছে আলোক সক্রিয়, আর আলোক সক্রিয় যৌগগুলো কি করে, সমতল সমবর্তিত আলোকের যে তল আছে তার বিক্ষেপ ঘটায়, এবং সবগুলোই দক্ষিণাবর্ত মানে ডান দিকে ঘোরায়, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়। সেজন্য সেটাকে ডেক্সট্রো রোটেটরিও বলতে পারি, বা স্মল ডি দিয়েও যাকে প্রকাশ করা হয়, বা প্লাস দিয়েও প্রকাশ করা হয়, সেটাই এখানে ব্র্যাকেটে প্লাস করে লেখানো আছে। প্রকৃতিজাত সমস্ত গ্লুকোজের ক্ষেত্রেই এটা দেখা যায় যে তারা সবসময়ই প্লেন পোলারাইজড লাইটকে, অর্থাৎ সমতল সমবর্তিত আলোকের তলের বিক্ষেপ ঘড়ির কাঁটার দিকেই হয়, সেজন্য সবসময় প্লাসই হবে প্রকৃতিজাতগুলোর ক্ষেত্রে। এবার গ্লুকোজ না বলে গ্লুকোপাইরানোস কেন বললো? অ্যাকচুয়ালি যদি আমরা দেখি গ্লুকোজের ক্ষেত্রে যে বদ্ধ শৃঙ্খলটি গঠিত হয়েছে, সেখানে 5টি সদস্য রয়েছে। বলয়টি গঠন করার ক্ষেত্রে 5টি সদস্য, তার মধ্যে 6টি সদস্য রয়েছে। তার মধ্যে 5টি হচ্ছে কার্বন এবং 1টি হচ্ছে অক্সিজেন, যেটাকে আমরা একটা পাইরান বলয়ের সঙ্গে তুলনা করতে পারি। পাইরান বলয়, পাইরান বলয় বলতে এই যে এটাকে বলা হচ্ছে পাইরান বলয়। এই পাইরান বলয়ের সঙ্গে তুলনা করে পাইরানোজ বলা হয়। অ্যাকচুয়ালি শর্করাগুলো নামকরণ করার ক্ষেত্রে আমরা ওজ কথাটা নিয়ে আসি, ওজ কথাটা যুক্ত করি, সেজন্য এটাকে বলা হলো গ্লুকোপাইরানোজ। তাহলে অ্যানোমার মানে কি? অ্যানোমার মানে যে গ্লুকোজের ক্ষেত্রে যদি বলি, তাহলে কি হয়, মুক্ত শৃঙ্খল থেকে যখন বদ্ধ শৃঙ্খলে পরিণত হয়, অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে যেটা ঘটে সেটা 5 নং কার্বনের ওইচ 1 নং কার্বনের যে কার্বনিল কার্বনটি রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে একটি অপ্রতিসম কার্বন পরমাণুতে পরিণত করে 1 নং কার্বনকে। তার ফলে ওইচের বিন্যাস, আর এইচের বিন্যাসের উপর ভিত্তি করে 1 নং কার্বনের এইচ এবং ওইচের বিন্যাসের উপর ভিত্তি করে দুটি আইসোমার পাচ্ছি, যেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রে দুরকম, একটিকে বলছি আমরা আলফা, একটিকে বলছি বিটা। আলফা বিটা কেন বলে সেটাও আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে অ্যানোমার বোঝা গেল, অ্যানোমারের উদাহরণও বোঝা গেল। তাহলে দুটি অ্যানোমারের মধ্যে পার্থক্য যদি আমরা দেখতে চাই, তাহলে কীভাবে বুঝবো দুটি অ্যানোমারের পার্থক্য? অ্যাকচুয়ালি দুটোর ক্ষেত্রে আপেক্ষিক আবর্তনের মান বিভিন্ন হয়, দুটোই আলোক সক্রিয়। দুটোর মধ্যে দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইট পাঠানো হয়, সমতল সমবর্তিত আলোক পাঠানো হয়, তাহলে একটির ক্ষেত্রে মানে আলফার ক্ষেত্রে দেখা যায় এর আপেক্ষিক আবর্তনটার মানটা হয় প্লাস 112 ডিগ্রি, অর্থাৎ প্লাস বলতে বোঝাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আর বিটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্লাস 19 ডিগ্রি, প্লাস ঘড়ির কাঁটার দিকেই কিন্তু 19 ডিগ্রি ঘোরায়। সমতল সমবর্তিত আলোকের তলের বিক্ষেপটা হয় সেটা এরকমভাবে হয়, একটির ক্ষেত্রে প্লাস 112, আরেকটির ক্ষেত্রে প্লাস 19। এইটুকুন দুটো আইসোমারের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিউটার রোটেশন। কী হয় মিউটার রোটেশন? মিউটার রোটেশন মানে কি? মিউটার রোটেশন মানে হচ্ছে যে আমরা যদি কোনো একটা কার্বোহাইড্রেটকে জলীয় দ্রবণে কোনো একটা নির্দিষ্ট দাবকে দ্রবীভূত করলাম, দ্রবীভূত করার পর যদি দেখা যায় যে আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, এবং কিছু সময় পর গিয়ে সেটা স্থির মানে থাকছে, আর পরিবর্তন হচ্ছে না, স্থির মান পেয়ে গেল, আর পরিবর্তন হচ্ছে না, এই ঘটনা যদি ঘটে যে আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন হচ্ছে, একটা সময় পরে গিয়ে আপেক্ষিক আবর্তনের মানটা স্থির হয়ে গেল, এই ঘটনাকে বলা হয় মিউটার রোটেশন। গ্লুকোজের ক্ষেত্রে সেটা হয়। গ্লুকোজের ক্ষেত্রে তো দুটি আইসোমার রয়েছে, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোস, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোস। যে কোনো একটি যদি আমি নিই, কথার কথা আমি আলফা ডি প্লাস গ্লুকোজ নিলাম, তাহলে তার আপেক্ষিক আবর্তন কত? 112। সেটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখব যে
আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন হচ্ছে। এবার কেন পরিবর্তন হচ্ছে? গ্লুকোজের যে বদ্ধ শৃঙ্খল গঠনাকৃতি ছিল সেটা জলীয় দ্রবণে গিয়ে মুক্ত শৃঙ্খল হয়, সেটার থেকে আবার বিটা ডি প্লাস গ্লুকোজ তৈরি করে, যার আপেক্ষিক আবর্তন হচ্ছে 19। এবার সেটার থেকে আবার মুক্ত শৃঙ্খল হয়, সেখান থেকে আবার আলফা ডি হয়। এইভাবে করে আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন হতে হতে একটা সময় পর গিয়ে সাম্যাবস্থায় পৌঁছায়, যেখানে যেই সাম্য মিশ্রণে আলফা ডি প্লাস গ্লুকোজও থাকে, বিটা ডি প্লাস গ্লুকোজও থাকে, এবং গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনাকৃতি, যেখানে বদ্ধ শৃঙ্খল নয়, মুক্ত শৃঙ্খল গঠনাকৃতি, কোনো বলয় থাকছে না, সেরকম একটা গঠনাকৃতি থাকে। ঠিক আছে? তো এই গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনাকৃতি যদি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনাকৃতি, এটা। ঠিক আছে? এরকম গঠনাকৃতি। এই সাম্য মিশ্রণে আলফা ডি প্লাস গ্লুকোজ, বিটা ডি প্লাস গ্লুকোজ এবং গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনাকৃতি তিনটি সাম্যাবস্থায় থাকে। সেই সময় তার আপেক্ষিক আবর্তনের মান হয় +52.7। যখন সাম্যাবস্থায় চলে আসে, দ্রবণটি যখন সাম্যাবস্থায় চলে আসে, তখন তার মানটা হয় +52.7, আর পরিবর্তন হয় না। এটাই হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে মিউটা রোটেশন। তাহলে মিউটা রোটেশন বোঝা গেল। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, কি আলোচনা করলাম? এপিমার, অ্যানোমার, মিউটা রোটেশন, তিনটি বিষয় কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এবার বই পড়বে এবং এই সংক্রান্ত প্রশ্নের সমাধান করবে, তাহলে বিষয়টি আরও ভেতরে স্পষ্ট হয়ে বসে যাবে, কোনো রকম আর সমস্যা থাকবে না। পরীক্ষার হলে গিয়ে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই সমাধান করে আসতে পারবে। ঠিক আছে? আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।